এই যে একটা দুটা ঘটনা আপনি ওই মানে একই সাথে কয়েকটা ঘটনার কথা বললেন, যে মসজিদের ইমামকে কোপানো, যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করে পায়ের রকেটে দেওয়া, বা মিটফোর্টের ঘটনা, তার আশেপাশে এরকম অনেক ঘটনা, আর মব তো আছেই এরকম ঘটনা। মানে এই প্রশ্নটা তুললে আবার অনেকে আবার সফট আওয়ামী লীগ আর বলছেন, সেটাও আবার একটা ট্যাগ, বা মব কথাটা বললেও সেটি আবার আওয়ামী ন্যারেটিভ, এটাও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু মানে এরকম ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দুঃশাসনকে সরিয়ে লাভ কি হলো? না, এই আলোচনাটা তো শেখেনি যে শেখ হাসিনাকে সরানোর মধ্য দিয়ে যে একটা গণভ্যুত্থানের চেতনাটা হলো, সেই চেতনাটা বাস্তবায়ন করা দরকার ছিল। যে যারা এই আন্দোলনে যুক্ত ছিল, যেমন এর দায়টা হলো বিএনপি, জামাত বা নবগঠিত এনসিপি, কিন্তু তাদের মধ্যেই তো এখন ক্ষমতার কামড়াকামড়ি। তারা সম্মিলিতভাবে যদি ঐক্যবদ্ধ হয়, এইগুলির বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলে, তাহলে সম্ভব। আর যদি না হয়, তাহলে তো মানুষ তো বলবে তাহলে তো শেখ হাসিনার আমলই ভালো ছিল, এটা তো বলবে, স্বাভাবিক। মানে পরিবর্তনটা কি, তারা কি শুধু ক্ষমতার পরিবর্তন চেয়েছিল? তা তো না, তারা অধিকার। এখন দেখেন, আপনার মনে হচ্ছে যে এখন মানে ভোটটা মানে খুব ভালো ভোট হবে, কিন্তু এই ঘটনা যদি চলতে থাকে, তাই দখলদাররা তখন তো চিন্তা করবে যে আমি আমি যদি সেখানে আমার জনপ্রতিনিধি আমার না হয়, তাহলে তো আমি এই চাঁদাবাজি করতে পারবো না, আমি তো দখলবাজি করতে পারবো না। ফলে এই ঘটনাটা কিন্তু ভোটের উপরও প্রভাব পড়বে। তো ভোটের উপরে প্রভাব পড়ার আগেই সেই রাজনৈতিক পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করতে হবে, নতুবা দেখা যাবে যে ভোটেও কিন্তু ওই এখন দেখেন বহু থানার ওসিরা তারা মনে করে যে আমরা এখন বিএনপি, কেউ কেউ মনে করে যে ক্ষমতা ওয়াইজ আমরা এনসিপি, কেউ মনে করে আমি জামাত। তাহলে নির্বাচনেও তো সেই প্রভাবটাই পড়বে। তাহলে মানুষ তো সেই কারণেই বলছে যে তাহলে লাভটা কি হলো। এই যে উপলব্ধিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি না আনে, তাহলে মানুষের যেমন এরশাদ পতনের পর মানুষ যেমন হতাশ হয়েছে, দেখছে যে কোনো লাভ হয়নি, তাহলে এরশাদই ভালো ছিল। এখন মানুষ বলবে যে হাসিনাই ভালো ছিল, কি লাভ হলো এই পরিবর্তন ঘটানোর। জি, মানে সামনে মনোনয়ন নিয়ে আমরা দেখেছি 2018-তেও এমনকি যখন নির্বাচনটা হলোই না ঠিক মতো, তখনও নির্বাচন মনোনয়ন কেন্দ্রিক সংঘর্ষ ছিল, তখনও বিএনপির মধ্যে, এবং অনেকজনকে একসাথে মনোনয়ন দেওয়ার ঘটনা ঘটেছিল। এখনো আমরা দেখছি, এর মধ্যে দিনাজপুরে একটা ঘটনা দেখলাম, সেখানে মনোনয়নকে কেন্দ্র করে এখনই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামনে কি এরকম ঘটনা আরো বাড়বে কিনা? এবং জামাত যে প্রশ্নটা তুলছে যে এই পরিস্থিতিতে, আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, নির্বাচনে জেতার জন্য কেন্দ্র দখল, মারামারি, সহিংসতা, সেটা যে আরো বাড়বে না, তার কি কোনো মানে কোনো ভরসা, আশা ভরসা কিছু কি দেখতে পান? পরিস্থিতি আরো খারাপ হবে। নির্বাচনের ঘোষণা জাতীয় বলেন, স্থানীয় বলেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে এই ধরনের নমিনেশন নিয়ে যে ঘটনাটা এখনই আমরা শঙ্কিত, সেই ঘটনাটা আরো বাড়বে নির্বাচনকে ঘিরে। আমরা অলরেডি ট্রেন কিন্তু আমরা মিস করে ফেলছি। উচিত ছিল ইন্টারিম গভর্নমেন্টকে দীর্ঘায়িত না করা। আপনি দেখেন, এরশাদের পতনের পর শাহাবুদ্দিন যখন ক্ষমতা দেওয়া হলো, সে কিন্তু দেরি করেনি, দ্রুত গতিতে একটা ভালো নির্বাচন দিচ্ছে, এবং ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনটা কিন্তু 91 নির্বাচন। সে কিন্তু বলে নাই আচ্ছা এই সংস্কার করো, ওই সংস্কার করে, একটাই একটা ভালো ভোট করো, নির্বাচিত সরকার। এখন নির্বাচিত সরকার এসে পারে নাই, সেটা রাজনৈতিক দলগুলোর দুর্বলতা। আমি তো বললাম তো, আওয়ামী লীগ, বিএনপি তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেদের ভেতরে সেই গণতন্ত্রের কাঠামোটা তারা দাঁড় করাতে পারেনি, যার জন্য তারা যখন ক্ষমতায় যায়, তারা রাষ্ট্রীয় পর্যায়ে আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। সেটা অন্য দুর্বলতা, কিন্তু নির্বাচন কিন্তু বিলম্ব করেনি। এখন বলছে যে 15 বছর পর এখন তো ওই প্রশাসন তো সব আওয়ামী লীগ, প্রশাসন তো অমুকের তমুকের, এখন তো নির্বাচন দেওয়া যাবে না। আপনি আরো দেরি করবেন, আপনি প্রশাসন, পুলিশ কিভাবে ঠিক করবেন? আওয়ামী লীগ আমলে যে যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ধরেন প্রথম যার পদ, সে তো এখন ডেপুটি সেক্রেটারি, সে এসপি বা ডিআইজি এই পদমর্যাদায় চলে আসছে। তাহলে আপনি এতগুলো জায়গা আপনি খালি করবেন, খালি করলে আপনার পুলিশ কোথায়, আপনার প্রশাসন কোথায়? তাহলে আপনি কাদেরকে দিয়ে নির্বাচনটা করবেন? এটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে সকল শক্তি, আর জাতীয় নির্বাচন হওয়া মানে শুধু আমাদের পুলিশ প্রশাসন যুক্ত না, আন্তর্জাতিক শক্তিও এখানে মানে যুক্ত হয়, সবাইকে আচ্ছা, একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করে, যে এই যে এরা যে আওয়ামী লীগের প্রশাসন বা আওয়ামী লীগের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের নিয়োগ করা মানুষজন রয়ে গেছে, তারা আসলে নির্বাচনে কি করবে? আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে তো
নির্বাচনও করতে পারবে না, যা বোঝা যাচ্ছে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, তাহলে তারা আসলে নির্বাচনে কি বা করতে পারবে? পক্ষপাতিত্বের কি বা জায়গা আছে তাদের? না, পক্ষপাতিত্বের জায়গা হলো কি, এরা যেহেতু মানে রাজনৈতিক ভাবে শুধু ক্ষমতা কেন্দ্রিক, সুতরাং এখন আগে আওয়ামী লীগ ছিল, এখন হয়তো তারা বিএনপি দিকে ঝুঁকে যাবে। সেই এই কারণে বলা হচ্ছে যে এসপি ওসি এরা তো সব বিএনপি হয়ে গেছে, কারণ এরা হলো সবসময় যেদিকে ক্ষমতা সেই দিকে থাকে। তাই তো সবসময় শুনে আসছি যে সরকারি চাকরিজীবীরা হচ্ছে পিপিপি পার্টি, প্রেজেন্ট পলিটিক্যাল পার্টি, তারা সবসময় মানে পিজিবি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, হ্যাঁ তারা সেটা ছোটবেলা থেকে শুনে আসছি যে এরকমটাই হয়। এখন কি তার বাস্তবতা কি ভিন্ন নাকি? আপনি তো বলছিলেন তারা এখন বিএনপি হয়ে যাবে। না, এই বাস্তবতাটা আছে, কিন্তু আপনার এই বাস্তবতাটা মাথায় রেখে আপনি মানে এই নির্বাচনটাকে করতে গেলে সবগুলো শক্তিগুলোকে, রাষ্ট্রের শক্তিগুলোকে একত্রিত করতে হবে। সেনাবাহিনীকে অবশ্যই নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে হবে। তারপরে আপনি অন্যান্য কাঠামোগুলোকে দিয়ে একটা বিশেষ নির্বাচন, এটা জেনারেল নির্বাচনের ফর্মে আপনি যদি করতে যান আপনি পারবেন না। আমি বলি তো যে 50টা করে আসন ধরে ধরে আপনি ইলেকশনটা করতে হবে, এই সিদ্ধান্তটা নিতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসতে হবে, তার অধীনে নির্বাচনটা হওয়াটাই ভালো। কারণ এই সরকার নিয়েও কিন্তু অনেক রকম আলোচনা আছে যে এই সরকার তো কি বলে মানে তার এনসিপির উপদেষ্টারা আছে, এনসিপির 2জন উপদেষ্টা ছাড়াও আরো কয়েকজন আছে তাদের প্রতি সহানুভূতিশীল, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসী সহানুভূতিশীল, ফলে সেই রকম ভাবে তারা নিরপেক্ষ না। তারপরেও যদি এই মানে ইন্টারিম গভর্নমেন্ট থাকে, কিন্তু তার যারা পরিচালনা করবে সেখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আন্তর্জাতিক জাতিসংঘ সবাইকে মিলে এই সম্পাদিত করতে হবে। তবে এটা অত্যন্ত কঠিন এটাকে নিরপেক্ষ রাখা, কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি ইতিমধ্যে যেই অবস্থায় দাঁড়াইছে তাতে মানে ভালো নির্বাচন করাটা খুবই খুবই কঠিন। এবং এটা যদি আপনি মনে করেন যে আচ্ছা আগে ঠিক হোক, না, আপনি যত সময় নেবেন তত আরো খারাপ হবে, বরং যত দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত নেবেন সেটা ভালো হবে। জি, স্পষ্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, এখন স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন যে চিরুনি অভিযান চালানোর কথা। এই অভিযান সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে এটি কেমন হবে? একটা আমরা দেখেছি যে অপারেশন ডেভিল হান্ট একটা শুরু হলো, সেই গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলা, তার প্রেক্ষিতে জনগণ আবার হামলাকারীদের উপর হামলার পরে শুরু হলো অপারেশন ডেভিল হান্ট। তারপরে বেশ কদিন আওয়ামী লীগের অনেক নেতা কর্মী যাদের ছিল তাদেরকে ধরা হলো। তারপরে সেটি কি শেষ হয়ে গেল? কবে শেষ হলো? নতুন যে আবার শুরু হচ্ছে চিরুনি অভিযান, মানে এটি আবার কাদের জন্য, কাদের ধরা হবে? চিরুনি অভিযানে আপনি বিএনপি নেতা কর্মী আটকাতে পারবেন? বৈষম্য বিরোধী আজকে তো দেখেন কোথায় আছে যে কোন সিভিল সার্জনকে হুমকি দিছে, প্রতিনিয়তই চলতেছে, বহু অভিযোগ আছে। আপনার তো মানে কয়টা খবরের কাগজে আসতেছে। এমন কোন ব্যবসায়ী নেই, এমন কোন প্রভাবশালী ব্যক্তি নেই, টাকা পয়সার লোক নেই যারা হুমকি পাচ্ছে না, যাদেরকে চাঁদা দিতে হচ্ছে না। আপনি এই অভিযানে আপনি মানে এনসিপির গায়ে হাত দিতে পারবেন, বিএনপির গায়ে হাত দিতে পারবেন, বা যদি জামাতও আসে পারবেন না। তো এইটা সফল হবে এটা মনে করার কোনো কারণ নেই। আমি মনে করি না যে এটা সফল হবে, এটা ব্যর্থ হবে। ফলে এই সমস্ত অভিযান বাদ দিয়ে যে আলোচনাটা কিছুক্ষণ আগে আমরা করছিলাম, দ্রুত গতিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া। রাজনৈতিক সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবার কোনো সম্ভাবনা নেই। তার মানে কি আসলে আর একটা আপনি বলছিলেন যে তারা কি এনসিপির গায়ে হাত দেওয়ার সুযোগ পাবে বা সাহস হবে, বিএনপির ধরার সাহস হবে? এখানে কিছুদিন আগে এনসিপি এই পদযাত্রারই একটা সম্ভবত রাজশাহীতে তিনি বলছিলেন এই যে ডিসিএসপিরা আমাদের সাথে ভালো ব্যবহার করে, মানে ডিসিএসপিদেরও আওয়ামী লীগ প্রশাসন এখন থাকলে তারা গণভবনে তো প্রমোশনের জন্য তদবির করতেন, এরকম কথা বলছিলেন যে ডিসিএসপিরা যে ভালো ব্যবহার করছেন এটা তার চিপায় পড়ে ভালো ব্যবহার করছেন, চিপায় পড়ে আর কি শব্দটা তিনি ব্যবহার করছেন। মানে এই যে তাদেরকে টাচ করার সাহস পাচ্ছে না প্রশাসন, এটা কি তারা কি প্রশাসনকে আসলে চিপায় পড়ে আছে? এনসিপি মনে করছে যে ইতিমধ্যে তাদের রাজনৈতিক শক্তিটা যেহেতু মানে স্পষ্ট হয়ে গেছে, ফলে আগে প্রশাসন যেভাবে তাদেরকে গুরুত্ব দিত, পুলিশ দিত, এখন গুরুত্ব দিচ্ছে না। এইটা হচ্ছে ক্ষোভের তাদের বহিঃপ্রকাশ। যেমন তারা মার্কা নিতে গেল জাতীয় প্রতীক শাপলা, ওইটা বলছে যে না এই প্রতীক দেওয়া যাবে না, এখন বলছে যে ওইটা নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, নৌকা বাদ দিতে হবে, ধানের শীষ যদি শাপলা না থাকে ধানের শীষও থাকবে না। মানে
আমার দাবিটা প্রতিষ্ঠা করার জন্য আমার যদি আইনগত আমার জনসমর্থন থাকে এবং যৌক্তিক ভাবে সেটা আমি করতে না পেরে আমি অন্যকে অভিযুক্ত করছি, অন্য বিষয় নিয়ে টানাটানি করছি, তো এটা তো তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতার বহিঃপ্রকাশ গুলো করতেছে এইভাবে। জি, আমি শেষ করব একটু প্রসঙ্গের বাইরে। আমি পুরো ঘটনাটাই আসলে সেই সহিংসতা, মিটফোর্টের ঘটনা এবং চলমান যে সহিংসতা, নৈরাজ্যের ঘটনা ঘটছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। একটু এই প্রসঙ্গটা আনতে চাই যে আমাদের অনেক সাংবাদিকরাই কারাগারে আছেন। এই 5ই আগস্টের পরে ঘটনায় তারা স্বৈরাচারের দোষর, হত্যা মামলার আসামি হয়ে তারা কারাগারে আছেন, তাদের জামিন হচ্ছেন। আমরা দেখলাম এই 5ই আগস্টের পর অনেক জঙ্গি নেতা, অনেক দাগী আসামিদের জামিন হয়ে গেছে এবং তারা বাইরে বেরিয়ে যে আবার নানান রকম অপকর্ম করছে, সেই খবরগুলো গণমাধ্যমে এসেছে, যার কারণে অপরাধ বেড়েওছে। মাঝখানে এরকমও কিছু খবর এসেছিল। এটি আসলে কিসের প্রভাবে, মানে সাংবাদিকরা জামিন পাচ্ছেন না কেন? শিক্ষক, সাংবাদিক অনেকেই গ্রেপ্তার হয়ে আছেন। এটা মানে মানে আমি বলবো যে খুবই দুঃখজনক ভাবে আইনের একটা লঙ্ঘন বা ব্যত্যয়, এটা একেবারেই বেআইনি কর্মকাণ্ড চলছে। আপনি কালকেই দেখেন, আপনি অপু বিশ্বাসকে আপনি জামিন দিলেন, তো কেন? তার একটা নেম ফেম আছে সেই কারণে। আর এই যে মাসের পর মাস কারাগারে আছে শাকিল, রূপা, মোজাম্মেল বাবু, আরো শ্যামল দত্ত, এরা কেন? এরা কি হত্যা মামলা? সবাই জানে, সরকার নিজেও জানে এটা হলো ফলস। এটা হলো তাদের যে একটা ভিন্ন মত ছিল সেটা আমি তো সমালোচনা করি, আমি তীব্রভাবে সমালোচনা করি যে তারা যেইভাবে সাংবাদিকতা করেছে এটা সাংবাদিকতা না, সেটা তো আলোচনায় আমি রাখতে চাই, আলোচনা করে আমি সমালোচনা করতে চাই। কিন্তু আপনি তাদেরকে জেলে রাখবেন কেন? তাদের যদি বিরুদ্ধে যদি কোনো অন্যায় ভাবে তাদের যদি অবৈধ সম্পত্তি থাকে, আপনি সেগুলি সুনির্দিষ্টভাবে মামলা তো আছে, আপনি মামলা করেন। আপনি হত্যা মামলা দিয়ে তাদেরকে আটকা রাখছেন কোন অধিকারে? আপনি যারা নুসরাত ফারিয়াকে আপনি যখনই প্রতিক্রিয়া হচ্ছে আপনি তাড়াতাড়ি তার জামিন দিয়ে দিচ্ছেন, অপু বিশ্বাসকে দিচ্ছেন। আর যেহেতু তাদের ওই নেম ফেমটা নেই, ওই ধরনের তারা তারকা ইমেজ নেই, সুতরাং তাদেরকে আপনি আটকে রাখছেন, এটা অত্যন্ত অন্যায়। আপনি দেখেন, আমি এই বিষয়ে জিজ্ঞাসা করছিলাম। জি, আপনি শেষ করে আমি একটু প্রশ্ন মত প্রকাশের যে স্বাধীনতাটা, আপনি এখন টেলিভিশনের টক শো গুলো দেখেন, একই মতের একজনের সাথে আরেকজন যুক্ত করছে, ভিন্ন কোনো মত নেই। মানে কে কত বেশি বিরোধিতা করবে, আওয়ামী লীগের বিরোধিতা করবে বা তার নিজের দলের পক্ষে বা তার নিজের দলের পক্ষ হয়ে আরেক পক্ষকে, কিন্তু সম্পূর্ণ তো উল্টা কোনো মত আমরা পাচ্ছি না। তো আওয়ামী লীগ আমলে তো সব মতের লোককে অন্তত টক শোতে পাওয়া যেত। যতই আমরা ফেসিবাদী বলি না কেন, সব মতের লোককে ধরেন, তখনও তো গালি খাইতে হতো। ধরেন আমাকে বলতো এই জামাত বিএনপির হলো দোষর বা রাজাকারের শাবক, পাকিস্তানের চর, এসব বলতো। টক শোতে তো অন্ত সেই ফাইটটা তো আমরা টেবিলে করতে পারতাম। এখন তো টেবিলে ওই যুক্তিতর্ক করার মতন অবস্থা নেই। আমি বললাম যে টেলিভিশনের মালিকদের সাহস নেই ওই ব্যক্তিগুলোকে যারা এখনো প্রকাশ্যে আছে তাদেরকে ডাকার, কারণ সেই ক্ষমতাই তাদের নষ্ট হয়ে গেছে। কারণ তাদের আইনগত ভিত্তি, তাদের যে অবস্থা এবং সামগ্রিকভাবে মবের যে ভয়, সেই ভয়ের কারণে তারা ভিন্ন মতের কোনো লোককে রাখতে পারে না। অঘোষিতভাবে, অলিখিতভাবে অনেক সাংবাদিক, অনেক ভিন্ন মতের মানুষকে তারা ব্যান করে রাখছে, নিষিদ্ধ করে রাখছে। তাহলে আমি যে স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের যে মুক্ত গণমাধ্যমের কথা বলি, মানুষের কথা বলার, ভিন্ন মত প্রকাশের কথা বলি, সে কথাগুলি থাকছে কোথায়? সেই কথাগুলি তো থাকছে না। ওই কম্পারিজনে যদি আপনি দেখেন, তাহলে তো বলবো যে তাহলে তো আওয়ামী লীগ আমলে আরো বেটার ছিল এখনকার তুলনায়। জি, জনাব মোস্তাফিজ, আমি যেটা একটু যুক্ত করতে যাচ্ছিলাম, কদিন আগে আমি এই প্রশ্নটাই করেছিলাম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মুর্তজাকে। তিনি বলছিলেন যে এই সাংবাদিকদের জামিন হচ্ছে না, এটি আসলে আইনি প্রক্রিয়ার বিষয়, এখানে আসলে বলার কিছু নাই। এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি কিছু বলবেন? অবশ্যই বলার আছে, কি বলার নেই? এখানে তো আসিফ নজরুল কয়েকদিন আগে বললো তো যে প্রাথমিক তদন্তে যদি দেখা যায় যে না, তারা তার সাথে যুক্ত না, তাহলে তাদেরকে জামিন দেওয়া হবে। তো কোথায়? আপনি তো প্রাথমিক তদন্তটা করতেছেন না কেন? আপনি বলছেন, মুখে বলছেন, আপনিও নিজেও বলছেন যে এটা খুব দুঃখজনক, এটা ঠিক না। একটা ঘটনায়, সত্য ঘটনায় অসংখ্য ভুয়া মানুষকে ভুয়া মামলায় অসংখ্য মানুষকে আপনি
যুক্ত করছেন, তারা ব্যবসায়ী, তারা ভিন্ন মতের লোক, আপনি এগুলির কোনো ভিত্তি নাই, মুখে বলছেন এবং বলছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু আপনি বেছে বেছে আবার অ্যারেস্ট করতেছেন, আবার বেছে বেছে আবার তাদেরকে জামিন দিচ্ছেন। এটা তো এই আইনের তো মানে তাহলে কি, তাহলে এই আইন কি এটা এলাও করে কখনো? এটা তো করে না। এটা তো চোখের সামনেই দেখা যাচ্ছে এটা আইনের লঙ্ঘন। আপনি একটা আইনের মধ্যে নেই। এইগুলোকে যাদেরকে আপনি আটক রাখছেন, এটা সবাই জানে যে আপনি একটা প্রতিহিংসা বশত তাদেরকে আটক রাখা হয়েছে। আপনি দ্রুত গতিতে এইগুলোকে তদন্ত করে, যেহেতু তারা প্রাথমিক তদন্তে তাদের নাম না আসার সম্ভাবনাই বেশি, আপনি তাদেরকে জামিন না দেওয়ার কি কারণ আছে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। ফলে এই কথাটা, যেটা গোলাম মুর্তজার কথা আপনি কোট করে বললেন, আমি এটা শুনি নাই, কিন্তু আমার মনে হয় না যে এটা সঠিক বক্তব্য। জনাব মোস্তফা ফিরোজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেকটা সময় দিয়েছেন আপনি, আপনার মূল্যবান মন্তব্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করছেন। অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ, ধন্যবাদ দর্শকদের থাকবার জন্য।